পেজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী এবং আছেন সাপ্তাহিক বাংলা বিচিত্রার সম্পাদক সুভাষ সিংহ রায়। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ, অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর চা চক্রের না যাওয়ার কথা জানিয়ে ঐক্যফ্রন্টের চিঠি, এটা নেতিবাচক রাজনীতি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এবং রিজার্ভ চুরির ঘটনায় নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের মামলা, আইনি লড়াইয়ের জন্য ল ফার্ম নিয়োগ আরসিবিসির। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে এমন আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেছেন, প্রযুক্তিতে বিশ্ব অনেক এগিয়ে গেলেও বইয়ের আবেদন কখনোই কমবে না। বাংলা একাডেমিতে ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন মিশরের লেখক, গবেষক ও সাংবাদিক মোহসেন আল আরিশি। এ মঞ্চেই 2018 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে পুরস্কার পেয়েছেন আফসান চৌধুরী, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ, কবিতায় সম্মাননা পেয়েছেন কাজী রোজি এবং কথা সাহিত্যে ডাক্তার মোহিত কামাল। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ডিজিটাল লাইব্রেরি স্থাপনের দিক নির্দেশনা দেন। তিনি বলেন, প্রযুক্তির কল্যাণে বইয়ের আবেদন কমে গেছে মনে হলেও বাস্তবতা ভিন্ন। যতই আমরা যান্ত্রিকভাবে ব্যবহার করি না কেন, কিন্তু এই যে বইয়ের মলাট, একটা বই শিল্পে রাখা এবং সেটা পড়ার মাঝে আলাদা একটা আনন্দ আছে। সেই আনন্দটা সবসময় অনুভব করতে চাই। তারপরেও আমি বলবো যে অনলাইনে থাকলে পরে সারা বিশ্বের কাছে এবং সকলের কাছে খুব দ্রুত পৌঁছানো যায়। কাজে ডিজিটাল লাইব্রেরি হওয়া এটাও একান্তভাবে প্রয়োজন। সেটা প্রধানমন্ত্রী এ সময় তার বক্তব্যে বইমেলায় বারবার ফিরে আসার আকুতি প্রকাশ করেন। বইমেলা শুধু বই কেনা বেচা না, এই বইমেলার মধ্য দিয়ে আমরা মনে করি যে আসলে আমি সত্যি কথা বলতে গিয়ে মনে হয় যখনই বইমেলা শুরু হয়, বইমেলা হচ্ছে আমাদের বাঙালির প্রাণের মেলা। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এবারের বইমেলার প্রতিপাদ্য বিজয় 52 থেকে 71। একই সঙ্গে 2020 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও 2021 সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের যাত্রাও শুরু হবে এই মেলা থেকে। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। গণভবনে চা চক্রের আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেও অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই চিঠি পৌঁছে দেয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল। চিঠিতে বলা হয়েছে, 30 ডিসেম্বরের নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার নৈতিক নয়। সেদিন মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। অন্যদিকে ফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনও কারাগারে। নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে চা চক্রে অংশগ্রহণ করা সম্ভব নয়। একাদশ সংসদ নির্বাচনের পর ফের সংলাপ নিয়ে আলোচনার মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টকে 2 ফেব্রুয়ারি গণভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা চক্রে না যাওয়া বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ। এটা গণতন্ত্রের জন্য সুখকর নয়, মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। রাজপথে উত্তাপ না ছড়িয়ে ঐক্যফ্রন্টকে সংসদে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন তারা। সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চা চক্রেও অনানুষ্ঠানিক আলোচনার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী যে আমন্ত্রণ জানিয়েছেন চা চক্রে গার্ডেন পার্টিতে, সেখানে খোলামেলা আলোচনাও তারা করতে পারেন। এই যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে না যাওয়া, এটাও তাদের নেতিবাচক যে পুরনো যে মানসিকতা, সে মানসিকতারই বহিঃপ্রকাশ। এটা গণতন্ত্রের জন্য, তাদের নিজেদের অস্তিত্বের জন্য শুভ নয়।
ডাকসু নির্বাচন বর্জনের অশুভ উদ্দেশ্য যাদের রয়েছে তারা সফল হবে না বলেও হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। গঠনতন্ত্র, ডাকসুর এবং আচরণবিধি যথাযথভাবে প্রয়োগ করা হলে ডাকসু নির্বাচন বানচালের অশুভ উদ্দেশ্য যাদের আছে তাদের খেলাই এখানে সফল। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এম এ আজিজের স্মরণসভায় অংশ নেন অপর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তিনি ঐক্যফ্রন্ট ও বিএনপির সংসদে ফিরে আসার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সরকার তাদের সাথে কোনো সংঘাতে যেতে চায় না। পার্লামেন্ট প্রাণবদ্ধ করুন, পার্লামেন্টের মধ্যেই রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করুন, শান্তিপূর্ণভাবে রাজপথে উত্তাপ ছাড়া পার্লামেন্টের মাধ্যমেই যেন সব সমস্যার সমাধান হয়, মীমাংসা হয় এবং সরকারের বিরোধীরা সহজে পরিবেশে পালন এগিয়ে নিয়ে যায়। এ সময় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব দলের সহযোগিতার আহ্বান জানান তারা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। রিজার্ভ চুরির ৩ বছর পর যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করল বাংলাদেশ ব্যাংক। ফিলিপাইনের ব্যাংক আরসিবিসি, মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ফিলরাম এবং ক্যাসিনো ব্যবসায়ী কিম অং এর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের করা মামলার বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় আইনি প্রতিষ্ঠান কুইন এমানুয়েলকে নিয়োগ দিয়েছে আরসিবিসি। ফিলিপাইনের কোয়েরার পত্রিকা এই খবর নিশ্চিত জানিয়েছে। 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের $10 কোটি 10 লাখ হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে। সেই অর্থ ফেরত পেতে নিউ ইয়র্কের আদালতে মামলা করল বাংলাদেশ ব্যাংক। মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন সহ বেশ কয়েকজন নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। টেলিফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান। এদিকে নিউ ইয়র্কের ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে করা এই মামলায় বাংলাদেশের বিজয়ে শতভাগ আশাবাদী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। রিজার্ভ চুরিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের 10 জানুয়ারি আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে কারাদণ্ড দেয় দেশটির আদালত। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আছেন আফসান চৌধুরী এবং আছেন সুভাষ সিংহ রায়। আলোচনায় যাবার আগে আফসান চৌধুরীকে অভিনন্দন জানিয়ে নিতে চাই। তিনি এবার মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে পুরস্কার পদক পেয়েছেন। প্রধানমন্ত্রীর হাত থেকে তা গ্রহণ করেছেন, আমরা সংবাদ মাধ্যমে তার এরই মধ্যে দেখে ফেলেছি। আপনাকে অভিনন্দন আফসান চৌধুরী। এবং সেই সাথে জানতে চাই বইমেলার এবারের আয়োজন সম্পর্কে আপনার কেমন লেগেছে পুরো আয়োজনটা? ধন্যবাদ। আমি পুরো আয়োজনটা তো দেখিনি, আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি তারপরে চলে এসেছি, এরপরে হয়তো যাব। আমার একটা বই এবছরে বইমেলায় আসবে, এটা হচ্ছে গ্রামের 71। এটা আমার জীবনের বোধহয় সবচেয়ে দীর্ঘ সময় নিয়ে করা কাজ এবং বছর 10 লেগেছে এগুলোকে সাজাতে। বছর এডিটিংয়ে গেছে 3 বছর। আমি যতদূর সম্ভব যত্ন নিয়ে করেছি। বাংলাদেশে বাদ পড়ে যাওয়া মানুষের ইতিহাস, এটা অন্য যেটা হয়তো এই বইমেলায় আর আসবে না, সেটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর 71। ওটার কাজও প্রায় শেষ হয়ে গেছে। তো এইটার কারণে ওটাকে দুটো বই তো আর পাবলিশার একসাথে আর গবেষণাধর্মী সবগুলো বই। হ্যাঁ, আমি তো গবেষণার বাইরে তো আর করি না এটা এবং যে জিনিসটা চেষ্টা করি এবং আমি এইটা আমার ছাত্রছাত্রীদের পড়াই এবং পড়াবো, সেটা হচ্ছে যে সাধারণ মানুষকে কথা বলতে দেওয়া দরকার আমাদের। আমরা যারা শিক্ষিত, ক্ষমতাবান, মধ্যবিত্ত, আমরা কণ্ঠস্বরগুলো দখল করে নিচ্ছি, সাধারণ মানুষের শুনতে পাই না আমরা। এই সাধারণ মানুষের পরিসরটা তৈরি করা যায়। এবং আমার যিনি এডিটর হয়েছেন তিনি বলছিলেন যে এরকম প্রচেষ্টা খুব একটা হয় না, যেখানে যে সম্পাদনা করছে সে প্রায় লাইন ধরিয়ে দেওয়ার জন্য সে আছে, সে প্রায় অনুপস্থিত বলা যেতে পারে। বাংলাদেশের মানুষের নিজের অভিজ্ঞতার মাধ্যমেই আমাদের জানতে হবে 71-এ কী হয়েছিল, এবং আমাদের শ্রেষ্ঠ সময় 71, আমাদের জঘন্যতম সময় 71, দুটোই, এবং আমাদের দুটোই জানতে হবে। এটাই হলো। বইয়ের আবেদন নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় যে প্রযুক্তির কারণে বইয়ের আবেদন কমে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে আসলে সেটা কিন্তু না, বইয়ের আবেদনটা একটা অন্যরকম আবেদন এবং সেটা থেকে গেছে। আপনার কি মনে হয় বর্তমান প্রজন্মের কাছে আসলে প্রযুক্তির চেয়ে বইয়ের আবেদন কতটুকু বেশি গুরুত্ব পায়? ধন্যবাদ। আমি মনে করি যে এটা সাংঘর্ষিক না। বইও যেমন আছে, কিন্তু প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বলছিলেন যে অনলাইনের বিষয়টা আছে, আমি মনে করি বিভিন্ন ধরনের পাঠক, আগে আমরা যখন ছোটবেলায় পড়েছি, আমরা খুব ছোটবেলা থেকে বই পড়েছি, এটা
বিভিন্ন পরিবারে, আমি তো অনেকদিন আগের মানুষ, তখন এটা ঐতিহ্য ছিল, বই দেওয়া হতো। আমি 3 বছর বয়স থেকে বই পড়া শুরু করেছি, তো সেটা চলেছে অনেক দিন পর্যন্ত, সেটা জীবনই চলেছে, আমি তো প্রতিদিনই পড়ি। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন পাঠক, তখন কিন্তু পাঠক মধ্যবিত্ত শ্রেণী পড়তো, আমরাই পড়তাম, কিন্তু এখন তো অনেক শ্রেণীর মানুষ আছে। যেমন মনে করুন গ্রামের 71টা, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছি, ওটা আমি এখনো পাবলিক করিনি, ইউনিভার্সিটিগুলোতে দেখে যে গ্রামের মুক্তিযোদ্ধা। গ্রামের মুক্তিযোদ্ধা তো আপনারাও দেখেননি কোনোদিন, কিন্তু আমরা যখন গ্রামে গিয়ে গ্রামের মুক্তিযোদ্ধাদের কথা বলে নিয়ে এসে দেখাচ্ছি, আমি কিন্তু গ্রামে ফেরত দিয়ে আমি খুব খুব দৃঢ় এই বিষয়ে, আমি ওই ভিডিও গ্রামেই নিয়ে যাব। তো সেটা আমি কিভাবে নিয়ে যাব? বই হলে কয়টা আমার পাবলিশার করতে পারবে? আমি কিন্তু অনলাইনেই যাব। আমি যদি এই বাংলাদেশের যেসব যারা ব্যবসা করেন এইসব বিষয়, তারা কিন্তু এটাই যাবেন। আমার বইটাকেও আমি কিন্তু ছোট ছোট খণ্ডিত করে রেডিওর মতো করে বা অডিও বই করেও আমি এটা ছাড়বো। সবাইকে জানানোটা প্রধান দায়িত্ব। আমি বইয়ের মাধ্যমে জানাতে পারি, অনলাইনের মাধ্যমে জানাতে পারি, যে কোনোভাবেই হোক, এটা আমার দায়িত্ব। এই দায়িত্বটা যদি মেনে নিই আমরা, এটা আমার জানানোটা, আমাদের জানা এবং জানানো দুটোই আমাদের দায়িত্ব, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ না যে কিভাবে তাকে জানাচ্ছে। আমি এই জন্যে আমি মনে করি সকল দিকে, আমি এই জন্যে ডকুমেন্টারি বানাই, আমি এই জন্যে লিখি, আমি রেডিওতে 5টা বিবিসির জন্যে 71 নিয়ে সিরিজ করেছি। আমার জীবনটা তো গেছে 71-এর ইতিহাসের পিছনে। আমি সকল মাধ্যমে কাজ করি, অতএব আমি বলবো না যে আমি শুধু বইতে কাজ করি, এবং আমি মনে করি এটাই হওয়া উচিত আজকের দিনে। সুভাষ সিংহ রায়, যেটা জানতে চাচ্ছিলাম, প্রধানমন্ত্রী বারবার বলছেন ডিজিটাল লাইব্রেরির কথা, কেমন হবে সেই ডিজিটাল লাইব্রেরি এবং কি কি আয়োজন থাকবে আসলে, সেটা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। আমি তার আগে একটু অভিনন্দন জানাই। আমি অনেক আগের থেকে বলেছি এবং আমি খুব বেশ জোরে সোরেই বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যদি 2জন ব্যক্তি গবেষণা করে আছেন, একজন প্রয়াত কবি হাসান হাফিজুর রহমান, আর হচ্ছে আমাদের জীবন্ত কিংবদন্তি আমাদের সামনে বসে আছেন আফসান চৌধুরী। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সন্ধান করছেন গ্রাম থেকে গ্রামান্তরে, যে অতটা জানতে না পারলেও তার লেখার সাথে যেহেতু খুব ছোটবেলার থেকে পরিচিত, স্বাভাবিক কারণে এই আগ্রহটা তার প্রতি আমার বেড়েছে এইসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আর বই, সেটার ব্যাপারে আর বলবার কিছু রাখে না যে বই মানুষকে কত দূরে এগিয়ে দেয়। আজকে 2টো বইয়ের কিন্তু মোড়ক উন্মোচন হয়েছে এই গুরুত্বপূর্ণ আজকের এই বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনে। আমি অমর একুশে গ্রন্থমেলার পরিচালনা কমিটিতে আছি গত 10 বছর যাবৎ। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটা 5-6 মাস আগে, যেটার প্রথম খণ্ড 14 খণ্ড বের হওয়ার কথা, তার 2য় খণ্ড আজকে প্রকাশিত হলো। এবং এই 2য় খণ্ডের বইটা কিন্তু বেশ মোটা, প্রত্যেকটি খণ্ডই কিন্তু অনেক 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর কে যারা গোয়েন্দারা অনুসরণ করতেন, সেই গোয়েন্দাদের যে রিপোর্ট ছিল পাকিস্তানি গোয়েন্দাদের, হুবহু তুলে ধরা। এর মধ্যে দেখবেন অধিকাংশই কিন্তু ইংরেজিতে লেখা গোয়েন্দা রিপোর্টে। আমি এই পাঠকদের, দর্শকদের সুবিধার্থে আমি বইয়ের গুরুত্বটা কোথায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে যে কটা চিঠি লিখেছেন, তার অসংখ্য চিঠি এই 14টা খণ্ডে আমরা পাবো। 1951 সালের 12ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শামসুল হক সাহেবকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, তাকে চিঠি লিখছেন। চিঠির পুরোটা আমি পড়ছি না, হক ভাই বলে সম্বোধন করছেন, আমার আদাব নেবেন। তার পরবর্তীতে আমি একটু জায়গায় যে পড়ছি, আমি জানি আমি মরতে পারি না, বহু কাজ আমার করতে হইবে, শুদ্ধ ভাষায় লেখা। খোদা যাকে না মারে মানুষ তাকে মারতে পারে না। নানা কারণে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, আমার অনেক কিছুই দরকার নাই, আর কোনো কিছুই দরকার নাই। যদি 2-1খানা ভালো বই, ইতিহাস এবং গবেষণা গল্পের বই পাঠাতে পারেন তবে সবচেয়ে বেশি খুশি হব। বলছেন কখন? 1951 সালে 12ই সেপ্টেম্বর। তার পার্টির সাধারণ সম্পাদক শামসুল হক সাহেবকে লিখছেন। অনেকগুলো বিষয় এখানে আছে, যেহেতু আজকেই প্রথম এই বইটি মোড়ক উন্মোচন হয়েছে। আমি এ কারণে বলছি, বইয়ের গুরুত্ব কিন্তু বলে শেষ করা যাবে না। আমি আর একটু বলি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কৃষকের সন্তানরা, এবং যারা শহুরে মানুষ, যারা শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ,
তাদের মুক্তিযুদ্ধের যে অংশগ্রহণ সেটা কিন্তু বিবেচনা প্রসূত, যাব কি যাব না, কোন দিকে যাবে। 167 জন সিএসপি অফিসার ছিলেন তখন বাঙালিদের মধ্যে, মাত্র 12 জন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। এবং আমি মানে গবেষণা করে দেখেছি আগস্ট মাসের 2 তারিখ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ক্লাস শুরু হয়ে গিয়েছিল। ছাত্রদের একটা অংশ এসেছিল, শিক্ষকদের একটা অংশ এসেছিল। তখন এই যে মুক্তিযোদ্ধাদের যে সন্তানরা, আমাদের নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, তারপরে আমাদের অভিনেতা আসাদ, এদের একটা দল, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারা কিন্তু গ্রেনেড চার্জ করেছিল, বোমা বিস্ফোরণ করেছিল। তখন কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। না, আমি এই বিশ্লেষণে যাচ্ছি না। এইবার কিন্তু থিম হচ্ছে বিজয় 1952 থেকে 1971 এবং নবপর্যায়, বলা হচ্ছে নবপর্যায়। আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে যদি ধারণ করে রাখতে হয়, গবেষণার কোনো বিকল্প নেই, নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। আমি যেটা বলছি 85% কৃষকের সন্তানরা তারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, এবং এই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা দেশকে ভালোবেসে, এবং তারা মাঠে কাজ করছেন এই অবস্থায় শুনেছেন কোনো কিছু না ভেবে। হয়তো একটু পরে তার স্ত্রী পান্তাভাত গামছাতে বেঁধে তারা কিন্তু আনবার পথে রয়েছে। ঠিক এই অবস্থায় কিন্তু কারোর সাথে দেখা না করে সে কিন্তু চলে গেছে, কোনো প্রকার কোনো রকম চিন্তা ভাবনা না করে, দেশ মাতৃকার টানে। আরেকটি বই আজকে কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা বইটি হচ্ছে একজন মিশরের গবেষক এবং লেখক, আরবি ভাষায় উনি লিখেছিলেন। সেই বইটার লেখক হচ্ছে মহসেন আল আরিশি। তিনি লিখেছেন শেখ হাসিনা যে রূপকথা শুধু রূপকথা নয়। এটা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে নিয়ে তার একটা গবেষণা বই। আমি এই দুটো গবেষণা বইয়ের আজকে মৌখিক উন্মোচন হয়েছে। আমি কথা না বাড়াই যে কথাটি বলি, এই বই মেলার যে আজকের যে পর্যায়ে আমরা এখন ভাবতে পারি না, 3 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এবার বইমেলা হচ্ছে। 499টি প্রতিষ্ঠান তারা এবার বইমেলা অংশগ্রহণ করছে, এবং 770টি স্টল হয়েছে। এবং এনামুল করিম নির্ঝর, তিনি স্থপতি, তিনি এই নিয়ে কাজ করেছেন। তার নান্দনিকতার যে দৃষ্টিভঙ্গি পুরো বইমেলাতে আমরা দেখতে পারবো। আমরা এই ব্যাপারগুলো কিন্তু অনেক আগের থেকে কাজ করা শুরু করেছি। আর সবচেয়ে বড় যেটা স্বীকার করতেই হয়, এবং এটাকে এই কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করতে হবে, এই বইমেলার যিনি এই পর্যায়ে এনেছেন, শুরু করেছিলেন মুক্তধারা চিত্তরঞ্জন শাহ, সেটাও কিন্তু স্যার মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। এবং তার যে তিনি যে বইয়ের ব্যবসায়ী ছিলেন, কিন্তু 71 মুক্তিযুদ্ধের সময় কলকাতায় যেয়ে তিনি কিন্তু যে বইগুলো মুক্তিযুদ্ধের ওপরে কিন্তু যে বইগুলো লেখকদের নিয়ে লিখিয়েছিলেন, তার নাম দিয়েছিলেন মুক্তধারা। সেই মুক্তধারার বইগুলো নিয়েই কিন্তু তিনি বাংলা একাডেমির চত্বরে কিন্তু চট বিছিয়ে প্রথম শুরু করেছিলেন। এবং সেই জায়গার থেকে আজকের এই বাংলা একাডেমির এই বইমেলা, অমর একুশে গ্রন্থমেলা প্রতি বছরই নতুন নতুন মাত্রা যুক্ত হচ্ছে। আপনি দেখেন আমাদের এই বইমেলার এক সময়কার এই জাতীয় গ্রন্থ কেন্দ্র এখন সেটা কিন্তু পরিচালক ছিলেন সর্দার জয়নুদ্দিন। তিনি কিন্তু বইমেলাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আর তিনি খুব যেমন গবেষক ছিলেন, আবার তিনি কিন্তু খুব মজার মানুষ ছিলেন, মানে খুব রসিকতা করতে পারতেন, কথা সাহিত্যিক ছিলেন। তিনি নারায়ণগঞ্জের ক্লাবের মাঠে একবার বইমেলা করেছিলেন, এবং সবচেয়ে মজার বিষয়, সেই বইমেলার মাঠের মাঝখানে তিনি কালো গরু বেঁধে রেখেছিলেন, এবং তার গায়ে লিখে রেখেছিলেন আমি বই পড়ি না। কালো গরু গায়ে লিখে রাখলেন আমি বই পড়ি না। মানে এইভাবে কিন্তু বইমেলা আজকের এই 3 লক্ষ বর্গফুট এরিয়া যেটা হচ্ছে, বাংলাদেশের অনেক অনেক জায়গায়, বিশেষ করে চট্টগ্রামের প্রেস ক্লাবের নিচের যে ভবন, সেই ভবনে পুরো এলাকা জুড়ে, বিশাল এলাকা জুড়ে কিন্তু বাতিঘর নামে একটা বইয়ের দোকান হয়েছে 3-4 বছর। এবং তরুণ একজন উদ্যোক্তা দীপঙ্কর, তিনি কিন্তু এই কাজটি করেছেন। এবং সেখানে কিন্তু প্রতিদিন 1 থেকে 1.5 লক্ষ টাকার বই বিক্রি হয়। আমরা যখন বলি যে বই বিক্রি হয় না, আপনি গত বছর এই 28 দিনের বইমেলা, 28 দিন তো সম্পূর্ণ না, প্রথম দিন কিন্তু বই খুব কম বিক্রি হয়। এই যে উদ্বোধনী অনুষ্ঠান থাকে, সন্ধ্যা হয়ে যায়, যেমন এবার 3টা থেকে 9টা পর্যন্ত বইমেলার সময়কাল থাকে, যে কারণে আপনি যদি 27-28 দিনে 70,52 লক্ষ টাকার বই বিক্রি হয়েছে গতবারে। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কলকাতার যে আন্তর্জাতিক পুস্তক মেলা, সেই পুস্তক মেলায় গতবারের বই বিক্রি হয়েছে, এটা কিন্তু বহু ভাষাভাষী এবং আন্তর্জাতিক পুস্তক মেলা, বিক্রি হয়েছে মাত্র 22 কোটি রুপি। অতএব বোঝাই যায় আমরা এই বাঙালরা
আমি বাঙাল বলছি, এই বাঙালরা কিন্তু এই বাঙালি জাতির সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য আমি ধরে রেখেছি। আমি এই পর্যায়ে একটি কথা শুধু বাক্য যোগ করব। আমার সৌভাগ্য হয়েছিল, যেমন আফসান চৌধুরী আমাকে যেমন স্নেহ করেন, ভারতের যারা একসময় এখানে জন্মগ্রহণ, যেমন শঙ্খ ঘোষ এবার কিন্তু তিনি রাজি হয়েছেন, আমরা খুব সম্মানিত বোধ করেছি। তিনি কলকাতাতেও গত 15 বছর যাবৎ কোনো অনুষ্ঠানে যান না, তিনি কথা বলা তার নিষেধ, তার ডাক্তারের পরামর্শে তিনি আজকে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন। যদিও তিনি বক্তব্য দিতে পারেননি, রামেন্দ্র মজুমদার ঘোষক তিনি এটা পাঠ করেছেন। আমরা সকলে বিমোহিত, মানে অনুষ্ঠান স্থলে যারা এবং কিংবা টেলিভিশনের সরাসরি সম্প্রচার দ্বারা দেখেছেন, অসাধারণ তার মানে বাক্য বিন্যাস এবং বাংলাদেশের প্রতি তার ভালোবাসার শেষ নাই। এবং তিনি এই শেষ বয়সে এসে তিনি তুলে ধরেছেন। আমি সেই শঙ্খ ঘোষের সেই জায়গার থেকে দাঁড়িয়ে বলি, প্রতুল মুখোপাধ্যায় তার অসাধারণ সেই গান, আজকে বাংলার দেশের অধিকাংশ মানুষ কিন্তু গুনগুনিয়ে গায়, আমি বাংলার গান গাই। এই বাংলার গান গাই এই প্রতুল মুখোপাধ্যায়ের সাথে আমার গত বছর আগের বছর ভারতের একদম জনপ্রিয় টেলিভিশনে আমি 20 ফেব্রুয়ারি রাত্রে একটি টেলিভিশন টক শোতে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল। তিনি আমার দিকে তাকিয়ে বলছেন, দর্শকদের বলছেন, দেখুন এই যে সুভাষ সিংহ রায় যে দেশ থেকে এসেছেন, এই দেশ বাংলাদেশ। আমার বলতে এত ভালো লাগে, এই দেশের কারণেই কিন্তু আমি 25 বছর পরে আমি যখন থাকবো না, তখন আমার নামটা কিন্তু তারা ধরে রাখবে। কেননা তখন বাংলা কিন্তু আর এই পশ্চিমবাংলা থাকবে না, তখন এখানে হিন্দি, ইংরেজি, উড়িষ্যার অনেক ভাষা আসবে এবং জগা খিচুড়ির ভাষা আসবে, বাংলা হয়তো হারিয়ে যাবে। মাঝে মাঝে আমরা রবীন্দ্রনাথকে বাংলাদেশিরা আসলে বাংলাটাকে ধরে রাখছে। একটা বিরতির পরে আমি একটু বলি, এই অমর একুশের বইমেলার একটি বৈশিষ্ট্য, এখানে পৃথিবীতে আর কোনো দেশে মাসব্যাপী কোনো বইমেলা হয় না। এটা শুধু বইমেলা না, এবার এটা আমার আবেগ, আমাদের অনুভূতি, আমাদের ঐতিহ্য, প্রাণের মেলা বলা হয়। বিরতির পরে এসে বাকিটুকু নিয়ে কথা বলবো। একটা বিরতি নিয়ে ফিরছি, এই সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ। আফসান চৌধুরী এবং সুভাষ সিংহ রায় রয়েছেন আমাদের সাথে। বিরতিতে যাবার আগে অমর একুশে গ্রন্থমেলা নিয়ে আমরা কথা বলছিলাম, কেমন হতে যাচ্ছে এবারের গ্রন্থমেলা এবং এর আগের গুলোর থেকে এবারের পার্থক্য কি, সেই বিষয়গুলো সুভাষ সিংহ রায় এরই মধ্যে জানিয়ে দিয়েছেন আমাদের। আফসান চৌধুরী, আপনি যদি নতুন করে কিছু যোগ করতে চান। ধন্যবাদ। আমি এই বইটা, এটা তো প্রথম ভলিউম 1, হ্যাঁ এটা ভলিউম 2 আজকে বের হলো, ভলিউম 1টা আছে। আমি এই গত 10 বছরে শেখ সাহেবের উপরে বিভিন্ন সময়ে যেসব লেখা লিখেছি, সেই লেখাগুলো মিলিয়ে একটা বই করছি এবং তার সঙ্গে মানে ইন্ট্রোডাকশন। তো যেটা 12 হাত কাঁকড়ে 13 হাত বিচির অবস্থা হয়ে গেছে, মানে যে কোনো যতগুলো লেখা সংগৃহীত হয়েছে তার চেয়ে বেশি আমার ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে, কারণ আমি তো ইতিহাসের মানুষ, ওটা আমার বিষয়। তো আমার কাছে ভলিউম 1টা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণে যে আমি যে ধারণাটা রাখি, সেই ধারণাটা এই বইয়ের যেসব দলিলপত্র পাওয়া গেছে তার সঙ্গে মেলে। অর্থাৎ শেখ মুজিবুর রহমান এই দেশের যে আন্দোলন ছিল, সাধারণ মানুষের বাঙালদের আন্দোলন আমি যদি বলি, সেই বাঙালদের আন্দোলনের পুরোটা 47-এর আগেই, এবং পরবর্তীতে এই এতটা যদি সে একটা ছোটোখাটো নেতা হবে তাহলে পুলিশের এত নজরে আসবে কেন, এই জিনিসটা কিন্তু আমাদের ইতিহাসবিদরা অনেকে খেয়াল করেন না। তা আমার মতে বাংলাদেশের আন্দোলন বুঝতে হলে 47-এর আগের আন্দোলনকে দেখতে হবে, এবং এই ধারাবাহিকতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। অর্থাৎ পড়াতে গেলে আমি যদি বলি যে শেখ সাহেবের ইতিহাসটা পড়ো, তাহলে বাংলাদেশের ইতিহাসটা বোঝা যায়। এটা কোনো আওয়ামী লীগপন্থী কথা মানে এখানে যে চিঠিগুলো আছে বা এই বইটির মধ্যে যে চিঠিগুলো বা তথ্যগুলো আছে, সেটি তো আসলে বঙ্গবন্ধুর সেই বোধহয় একেবারে নবীন বয়সে তিনি যখন থেকে রাজনীতি শুরু করবেন ভাবছেন তখন থেকে তো 48 থেকে যখন এখানে হলো সবাই চলে আসলো। এখন আমার বিষয় হলো আমার বইটাকে পিছিয়ে দিয়েছে কিন্তু এই বইটা, এবং তার মানে বুঝতে পারছি আরো পেছাচ্ছে, কারণ এই বইটা না পড়ে তার আমি করতে পারবো না। 1948 সাল থেকে তার 47টি ব্যক্তিগত ফাইল, 60,000 পৃষ্ঠা। এখানে আমি যে কথাটা বলতে চাই, এবং সুভাষ সিংহ রায় যেহেতু রয়েছে আমি তাকে একটু সংযুক্ত করে কথা বলছি। আমি ইন্টেলিজেন্স এজেন্সি, ডিবি যারাই আছে তারা সবার উপরে ফাইল রেখেছে, তার মানে যেসব নেতা রয়েছেন তাদের প্রত্যেকের ফাইল। এর তো শেখ সাহেবের উপরে ফাইল রয়েছে, হয়তো সবচেয়ে বেশি তার উপরে আছে, কিন্তু অন্যান্য নেতা ছিলেন। এবং আমাদের রাজনীতি যদি দেখতে হয় পাকিস্তান কিভাবে আমাদের দেখছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই দলিলগুলো যারা সংগ্রহ করেছেন
সেই আইবির বিভাগে নিশ্চয়ই এই রকম আরো অনেক দলিল আছে, সেইগুলোকে সামনে নিয়ে আসা দরকার। এবং প্রিজার্ভেশন, আমি তো যেহেতু এখন প্রিজার্ভেশন করি, যেমন ধরুন আমার ডকুমেন্টারিতে 20 মিনিটের ডকুমেন্টারি, কিন্তু আমি শুটিং করেছি 6 ঘন্টা। আমি ওটাকে হার্ড ড্রাইভে নিয়ে কোনো ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছি, এবং বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি এই দলিলগুলো চাইবে আমি তাদেরকে দিয়ে দেবো। মুক্তিযুদ্ধের যত কাজ আমি করছি আমি সবাইকে দিয়ে দেবো। ভাই এটা জাতীয় সম্পদ, এটা তো আর আমার ব্যক্তিগত না। ঠিক একইভাবে এই আইবির যদি ফাইলগুলো এটা বই আকারেও থাকুক, কিন্তু একই সাথে এগুলো খুব সহজে ওই মাইক্রোফিল্ম করে এটা যদি বিভিন্ন লাইব্রেরিতে থাকে, তাহলে কিন্তু মানুষ এটা ব্যবহার করবে, এটা জানতেও পারবে। আমি মনে করি এটা খুব ছড়িয়ে দেওয়ার এটা একটা এই যে কৌশল হতে পারে। অসাধারণভাবে বলেছেন, এবং এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটার জন্য যে পরিশ্রম এবং যে ধৈর্য ধারণ করতে হয়, এই পরিশ্রম সহজে কেউ করতে চান না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 সালে 21 বছর পরে ক্ষমতায় আসেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েতে হঠাৎ করে একদিন, তখন স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি ছিলেন শামসুদ্দিন সাহেব, তিনি একদিন হঠাৎ করে বললেন যে আমার কাছে আমার ওই যেখানে ডকুমেন্টগুলো থাকে একদম পুরনো, ঝরে ঝরে পড়ছে, উইয়ে পোকায় খেয়ে গেছে, এবং পাকিস্তানিরা অবহেলা করে বাথরুমের মধ্যে রেখে দিয়েছিল, মানে কোনো সংরক্ষণ করেনি। এরকম কিছু ডকুমেন্ট খুঁজতে খুঁজতে যে এই বঙ্গবন্ধুর কিছু ডকুমেন্ট সে দেখেছে, কিন্তু সে বুঝতে পারেনি এখানে একটা মহাসমুদ্র রয়েছে। এবং এইটা যখন বস্তা ভরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখানো হয়, তিনি তখন তার সবচেয়ে কাছের যে বন্ধু আমাদের প্রয়াত সাংবাদিক বেবি মওদুদ, তাকে নিয়ে বছরের পর বছর কাজ করেছেন। এবং আমরা কিন্তু বুঝি নাই যে দুই বান্ধবী মিলে কি করছেন, আমরা কিন্তু কখনো ঘূর্ণাক্ষরও জানতে পারিনি। এবং এই কাজটা কিন্তু খুবই কঠিন কাজ, কোনো কোনো কাগজ ছিল ফটোকপিও করা যায় না। আর মাননীয় প্রধানমন্ত্রী একবার সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে কোনো সম্পাদনের কোনো সুযোগ নাই, এবং বঙ্গবন্ধু কন্যা দেখাতে চান এবং বোঝাতে চান ইতিহাসের মতো চলবে। এবং যে কথাটা আফসান চৌধুরী সবসময় বলেন যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা আমাদের খুব জরুরি এই নতুন প্রজন্মের সামনে। বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দারা কি কি লিখেছেন, এবং নিশ্চয়ই পাকিস্তানি গোয়েন্দারা যা লিখবেন সেটা বাংলাদেশে এবং বঙ্গবন্ধুর যেগুলো লিখবেন তাদের দৃষ্টিতে লিখবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাদের দৃষ্টিতে যারা কিভাবে দেখছেন, এবং যে কারণে এই আপনি চিন্তা করতে পারেন এটা কিন্তু একটা অশ্বমেধ যজ্ঞ। রামায়ণে বলা হতো অশ্বমেধ যজ্ঞ, দশরথ রাজা করেছিলেন 60,000 পৃষ্ঠার। সেখানে 47টি ব্যক্তিগত ফাইল, এবং এখনকার পুলিশের যিনি আইজিপি ডক্টর জাভেদ পাটোয়ারি, তিনি যখন পরবর্তীতে 2009 সালে যখন দায়িত্বে আসছেন, তখন তিনি স্পেশাল ব্রাঞ্চের এডিশনাল আইজিপি হলেন। তাকে কিন্তু শামসুদ্দিন সাহেবের ওই কাজটি ধারাবাহিকতায় তাকে কিন্তু করালো। 22 জন কর্মী, পুলিশের সদস্য, ডিআইজি থেকে শুরু করে নানান পর্যায়ের, তারা কিন্তু রাত দিন কাজ করেছেন, রাত দিন ভুলে গিয়েছিলেন। কারণ এই কাজ করা কিন্তু খুব জটিল কাজ। এই যে পুরো স্যার খুব ভালো বুঝবেন, এগুলো তো অনেকে বুঝবেন না। এই যে পুরো আজ থেকে 70-80 বছর পরে এই কাগজগুলো কিন্তু কাগজ থাকবে না, আমি জানি। আর তখনকার কাগজগুলোর যে মান ভেঙে যে একেবারে ইয়ের মতন, মানে আমরা যখন ফুল যদি ঢুকিয়ে রাখি, আজ থেকে 6 মাস পরে, 1 বছর পরে এই ফুলটা যখন তোলা হয় বইটা, তখন কিন্তু মনমনকে পড়ে যায়। তো ওই রকম পর্যায়ে সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্ধার করে বাঙালি জাতির সামনে উপস্থাপন করেছেন। নতুন প্রজন্মের সাথে মুক্তিযুদ্ধ, ইতিহাস, আমাদের লড়াই, বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু না, এর সাথে অনেকে এসেছেন। এই যে শামসুল হক সাহেবের কাছে চিঠি লিখছেন, তিনি মানিক ভাইয়ের কাছে লিখছেন, বা তফাজ্জল হোসেন মানিক ভাইয়ের কাছে লিখছেন। এবং আমি এক জায়গায় দেখছেন এর আগেই তফাজ্জল হোসেন মানিক মিয়াকে চিঠি লিখছেন, বলি এটা হচ্ছে 12 সেপ্টেম্বর 1951 সালে যেটা লিখেছিলেন, একই দিনে আর যে লিখেছেন মানিক ভাইয়ের কাছে। তিনি বলছেন যে আপনি সেরওয়ার্দী সাহেবের কাছে চিঠি লিখে জানুন তিনি করতে পারবেন কিনা, আর তা না হইলে অন্য কাউকে দিয়ে মামলা করার কোনো অর্থ হবে বলে আমার মনে হয় না। আপনারা বাইরে আছেন, সালাম সাহেব, আতাউর রহমান সাহেবকে অন্যান্য সকলের সাথে পরামর্শ করে যাহা ভালো বোঝেন তাহাই করিবেন, আমার কিছু বলার নাই, শুনে সুখী হবেন। ওই ওখানে আবার বলছেন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, মানে তার ব্যক্তিগত কথা। এবং তিনি সবসময় বলছেন আমার সর্দি হয়েছে, আমার এগুলো উল্লেখ করছেন। আবার বলছেন, এখনো বলছেন পারিলে বেশ কিছু বই আমাকে পাঠিয়ে দিয়েন, ইতিহাসের বই এবং গল্পের বই। আমি এখানে আরো একটু দলিল নিয়ে বলি। আমি যখন মুক্তিযুদ্ধে হাসান হাফিজুর রহমানের, কবি হাসান হাফিজ মুক্তিযুদ্ধের দলিলপত্র সংগ্রহ করছি,
আমি খেয়াল করেছি সেক্রেটারিয়েটের মধ্যে আপনি যদি যান, সুভাষ তো হয়তো তার মধ্যে প্রভাব আছে, ওখানে আপনি দলিলের পর দলিল যেখানে রাখা হয় আপনি দেখবেন ওখানে বার্ন নোটিশ বলে, বার্ন নোটিশ মানে পুড়িয়ে ফেলা হয়েছে। এবং আপনি যদি ঢাকা সেক্রেটারিয়েটের শহীদদের ওই 52 সালের ফেব্রুয়ারির হোম মিনিস্ট্রির ইন্টারনাল পলিটিক্যাল দলিলগুলো দেখতে যান, দেখবেন পোড়া, কোনো কিছু আর আস্ত নেই নাই। এই জন্য, এবং আমার মনে হচ্ছে আমি একটা তথ্য সংগ্রহ করেছিলাম 58 থেকে 62, এটা একেবারে জৈব ভাবে হয়েছিল। একজন খবর দিয়েছিলেন যে এরকম দলিল আছে, গভর্নমেন্টের একটা অফিসে, ঠিক সুভাষ যেরকম করে বললো পড়ে আছে, একেবারে 200-250 মতো ফাইল পড়ে আছে, কোনো মানে আমি গিয়ে যে কোনো ভাবেই হোক আমি উদ্ধার করেছিলাম। সেগুলো মুক্তিযুদ্ধের দলিলপত্রের প্রথম এবং দ্বিতীয় খণ্ডে অনেকগুলো ছাপা হচ্ছে। ওর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ দলিল আছে, ওখানে পাকিস্তানি ইন্টেলিজেন্স লিখছে দুইটা জিনিস, আমি বলি, লিখছে যে এই যে আমরা মার্শাল করেছি এর জন্য প্রধান এইখানকার রাজনীতিতে প্রধান দুইজন লোক আছে যাদের সামাল দেওয়া দরকার, শেখ মুজিবুর রহমান আর মৌলানা ভাসানী। এবং এই সমস্ত ডকুমেন্ট এর মধ্যে আছে, এর মধ্যে আছে। এবং দ্বিতীয়ত যেটা, সেটা আমি আবিষ্কার করেছি, আমি জানতাম না যে একটা প্রচেষ্টা হয়েছিল 58-র পরে, ইস্ট বেঙ্গল লিবারেশন পার্টি, মানে বাংলাদেশে বসে মানুষ, এবং এই জন্য বলছি 58 থেকে 62টা খুব গুরুত্বপূর্ণ, মানে এই সময় মানুষ পুরোপুরিভাবে স্বাধীন দেশ করার চেষ্টা শুরু করে দিল। এবং শেখ সাহেব 62তে যে গেলেন, এই আপনি এই যে দ্বিতীয় খণ্ডে যা যা আছে, আমি খুব দ্রুত বলছি, এই খণ্ডে যেটা আছে কিন্তু এই 52-এর ভাষা আন্দোলন সাথে কিন্তু সম্পর্কিত, এই ফেব্রুয়ারি মাসে সম্পর্কিত। সেখানে আছে ভাষা আন্দোলনের স্টেট ল্যাঙ্গুয়েজ কমিটি অফ অ্যাকশনের নানান কার্যক্রম এখানে যুক্ত আছে, বিভিন্ন জনসভা, গ্রেপ্তার, কারাবরণ, মামলা শুনানি, চিঠিপত্র, বন্ড দিয়ে মুক্তি পেতে অস্বীকৃতি, সেটা কিন্তু ডকুমেন্ট দিয়েছে স্পেশাল ইয়েতে গোয়েন্দা সংস্থা, জেলখানায় শেখ মুজিবুর রহমান অনশনের কর্মসূচি, অসুস্থতা, এটা কিন্তু ডকুমেন্টের ভিত্তিতে, এবং হাতের লেখার সমস্ত আছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের সাথে সাক্ষাৎ, করাচি, লাহোর ও পাঞ্জাবে প্রেস কনফারেন্স, পিকিংয়ের পিস কনফারেন্সে অংশগ্রহণ, এসবিও সিআইডি করাচির গোপন রিপোর্ট, এবং দেশব্যাপী সফর, নেতাকর্মীদের সংগঠিতকরণ, দলীয় এজেন্ডা প্রচার, পত্রিকার কাটিং ইত্যাদি সংযুক্ত হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার যে অংশটুকু উনি অনেকগুলো অংশ নিয়েছেন, সেখানে বলছেন যে এই বইতে আমরা ফরিদপুরের এসপি অফিসের একটি গোপন প্রতিবেদন দেখতে পাই, যেখানে বলা হয় শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে 1948 সালের 16ই মার্চ গোপালগঞ্জে সর্বাত্মক হরতাল ডাকা হয়। বিকালে এসএন একাডেমি এবং MN ইনস্টিটিউটের 400 ছাত্র শহরে বিক্ষোভ মিছিল বের করে রাষ্ট্রভাষা বাংলা চায়, নাজিমুদ্দিন নিপাত যাক, মুজিবকে মুক্তি দাও স্লোগান দিয়ে রাস্তা প্রদক্ষিণ করে। 4 জানুয়ারি 1949-এ ঢাকায় জুলুম প্রতিরোধ দিবস পালিত হয়। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এক সভা হয়। এতে শেখ মুজিব, দবিরুল ইসলাম এবং নাদিরা বেগম বক্তৃতা দেয়। শেখ মুজিব বলেন, 1 মাসের মধ্যে ছাত্রদের ন্যায্য দাবি পূরণ করা না হলে ছাত্ররা প্রত্যক্ষ সংগ্রামে নামবে। এই যে এই বিষয়গুলো সব কিন্তু এই খুঁটিনাটি সমস্ত সেই সময়কার রাজনৈতিক যে বিষয়গুলো ছিল সবগুলো এই বইটিতে আছে। একটা বিরতির পরে পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে জেনে নেব। আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সংবাদ সম্প্রসারণ। আফসান চৌধুরী, সুভাষ সিংহ রায়। দেখে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো ঠিক এই মুহূর্তে কি ধরনের খবর দিচ্ছে। bdnews24.com রয়েছে শুরুতে আমাদের সাথে। প্রথমেই খবরটি হচ্ছে দুয়ার খুলল বইমেলার। প্রধানমন্ত্রী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেছেন, সেটির একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরও কিছু খবর, একজন সম্পাদককে হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের, অর্থাৎ যে জঙ্গিদেরকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, এবং পুলিশের মিডিয়া উইংয়ের যিনি প্রধান তিনি এটি জানিয়েছেন যে একজন সম্পাদককে, এবং তিনি আমাদের পরিচিত মুখী অনেকটা। তো সেক্ষেত্রে আসলে আমি একটি বাক্য যোগ করি এখানে, জঙ্গিবাদের যে শিকড়, এটা কিন্তু এখনো আমরা উপরে ফেলতে পারিনি। কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু জঙ্গিবাদ মোকাবেলায় কিন্তু কাজ করেছেন এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পেরেছেন। আপনি 1 জুলাইয়ের হলি আর্টিজানের ঘটনা আমাদেরকে অনেকখানি পিছিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কিন্তু জাগ্রত করেছে বিবেককে।
আপনি দেখেন এরপরে শোলাকিয়াতে স্যার, সেটা আপনি অল্প কয়েকজন মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু লাখো লাখো মুসল্লিদের কিন্তু জীবন বাঁচিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজটি করেছেন। একটা উন্নতি ঘটেছে, আগে জঙ্গিরা আমার ঘরে এসে আমাকে আক্রমণ করে হত্যা করত কিংবা তারা এরকম পরিস্থিতি তৈরি করত, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্টো তাদেরকে যে গর্তের থেকে টেনে বের করে নিয়ে আসছে, এইটা কিন্তু একটা অগ্রগতির জায়গা হয়েছে। অবশ্যই। আরও কিছু খবর আছে, ঐক্যফ্রন্ট চা চক্রে যাচ্ছে না, গণভবনের চিঠি, এটি একটি রাজনৈতিক খবর ছিল এবং এটি নিয়ে প্রতিদিনই আমরা আলোচনা করছি। এসএসসি পরীক্ষা শনিবার থেকে শুরু হচ্ছে এবং এবার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমাদের নতুন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, এবং সে হিসেবে কিন্তু শুরু থেকে প্রশ্নপত্র ফাঁস যাতে না হয় সেই ব্যবস্থাগুলি আফসান চৌধুরী স্যার সামনে আসেন, উনি কোনো যেহেতু বিশ্ব ছাত্রছাত্রীদের পড়ান, তার ছাত্রছাত্রীরা কিন্তু বই সামনের দিকে দিলেও কিন্তু নকল করবেন না, এই কারণে যে তার লেখাপড়ার পদ্ধতিটা, শেখানোর পদ্ধতিটা ভিন্ন। কিন্তু বাংলাদেশের সার্বিক যে ব্যাপারটি আমি অনেক আগে বলেছিলাম, ডক্টর দীপুমণি আজকে যে উদ্যোগ নিচ্ছেন পদ্ধতিগত এমন করতে হবে যাতে কেউ সুযোগ না থাকে। ধন্যবাদ ডক্টর দীপুমণিকে, তিনি এই কাজটা ধরতেভাবে করতে পেরেছেন। আমি স্যার ভালো বুঝতে পারবেন, দর্শকদের মধ্যে যারা এগুলো জানেন, পেঙ্গুইন, অক্সফোর্ডের যে সমস্ত বইগুলো ইমেলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন স্থানান্তরিত হয়, তারা কিন্তু এনক্রিপশন পদ্ধতির মাধ্যমে করে। তার মানে যার কাছে পাসওয়ার্ড থাকবে সে ছাড়া কেউ কিন্তু এটা খুলতে পারবে না, এবং তখন তাকে দায়বদ্ধ করা যাবে। আমাদের এখানে অনেক ক্ষেত্রে এই বিচ্যুতিটা হয়েছে যে কাউকে দায়বদ্ধ করা যাচ্ছে না, হিসাবদিহিতার আওতায় আনা যায়নি, কারণ অনেকগুলো পথ অতিক্রম করে প্রশ্নগুলো আসে এবং মানুষের কিন্তু চিন্তা চেতনার এবং লোভের বিস্তার ঘটেছে, যে কারণে আগে তো চিন্তাও করিনি যে বিজি প্রেস থেকে কোনো প্রশ্ন বেরিয়ে আসলে আমরা ছোটবেলায় শুধুমাত্র ওই সোনালী ব্যাংকের ভোল্টের মধ্যে ওই টেকটাপ থেকে তেঁতুলিয়াতে দুর্গম অঞ্চলে যেখানে যেতে 4 ঘন্টা লাগতো, সেখানেও কিন্তু প্রশ্নপত্র ফাঁসের সুযোগ ছিল না। এখন যেহেতু আমাদের সম্ভাবনাও বেড়েছে, আমাদের কিন্তু দুর্নীতি করার প্রবণতাও বেড়েছে এবং মানুষের লোভ বেড়েছে, অর্থাৎ এনক্রিপশন পদ্ধতিও কিন্তু আমাদের কিন্তু এগোতে হবে। প্রধানমন্ত্রী বলছেন অন্যের অসুবিধা হবে বলে বইমেলায় আসা হয় না, তিনি আশাবাইকে বইমেলায় আসার আকুতি জানিয়েছেন এবং তিনি নিজে বলেছেন যে আসলে তিনি যদি প্রতিদিন বইমেলাতে যেতে চান বা অংশগ্রহণ করতে চান তাহলে সেই আর সবার অসুবিধা হবে বলে তিনি আসেন না। জাতীয় কবিতা উৎসবে নতুন বিজয়ের বন্দনা, হোমিও দোকান, স্পিরিট পান, সাংবাদিক সহ 2 জনের মৃত্যু, রিজার্ভ চুরি, আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশের মামলা, এটিও তো একটি অগ্রগতি আমরা বলতে পারি। সুভাষ সিংহ রায়, প্রায় 3 বছর পর, আমরা 3 বছর আগে এটি নিয়ে কিন্তু আলোচনা করেছি অনেক বেশি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশের মামলা এটি একটি বড় অর্জন বলা যায়। এই মানে মোট কথা আমাদের একটা বিষয় কি, আমাদের সবসময় একটু মনে রাখতে হবে, রবীন্দ্রনাথের কথা আমি বলি স্যার, যে আমরা বাঙালিরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি না। আশা করব যে শেষ হবে। অনেক সময় আমরা দেখা যায় এই ধারাবাহিকতাগুলো আমরা শক্তভাবে ধরে রাখতে পারি না। উদ্যোগ যখন নেওয়া হয়েছে তখন নিশ্চয়ই আরো আগে এই মামলা করলে হয়তো বা ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য।